হ্যালো এভরিবডি, হ্যাপি ফ্রাইডে। আড্ডা ছোট্ট একটা শব্দ, কিন্তু এই শব্দের পেছনেই যেন লুকিয়ে আছে কত শত গল্প। আড্ডা মানে প্রাণ খুলে হাসা, আড্ডা মানে মনের সব কথা বলা, আবার আড্ডা মানে এমন এমন গল্প বলা মাঝে মাঝে যা হয়তো আর কোথাও বলা হয়নি। আর সেই আড্ডাটা যদি হয় একজন প্রিয় তারকার সঙ্গে, তাহলে তার কথাই নেই। দর্শক সকলকে ওয়েলকাম জানাচ্ছি এনটিভি ফ্রাইডে নাইট স্পেশাল লাইভ শো রাতের আড্ডায়। সাথে আছি আমি জয়া। রাতের আড্ডা, যেখানে আমরা পছন্দের কোনো তারকার সাথে অনেক আড্ডা দিই এবং আপনারাও কিন্তু যুক্ত হতে পারেন আমাদের সঙ্গে। আর আজকে আমার সঙ্গে রয়েছেন এমন একজন মানুষ যাকে আপনারা সবাই পছন্দ করেন। তিনি একজন অভিনেত্রী এবং অভিনয়ের মাধ্যমে কিন্তু খুব সহজেই তিনি তার দর্শকের মুখে হাসি ফোটাতে পারেন। তার সাবলীল ব্যক্তিত্ব, তার অসাধারণ স্ক্রিনিং এবং অসাধারণ কমিক টাইমিং কিন্তু মানুষের মনকে জয় করে নিয়েছে। এবং তার একটি চরিত্র ব্যাককল বউ বা ব্যাককল মেয়ে, এই চরিত্র দিয়ে কিন্তু তিনি হাজার হাজার মানুষের মনে জায়গা করে নিয়েছেন। হ্যাঁ দর্শক, আমার সাথে আজকে আছেন আপনার আমার সবার পছন্দের অভিনেত্রী মানসী প্রকৃতি। হ্যালো আপু, ওয়েলকাম টু শো। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি এবং আমার সামনে আমার পছন্দের একজন অভিনেত্রীকে পেয়ে আমার আরো বেশি ভালো লাগছে। আপনার সাথে অনেক গল্প হবে, কিন্তু তার আগে দর্শকদের জন্য ছোট্ট একটা মেসেজ আসে দিয়েছি আমি। দর্শক, যদিও আপনারা সবাই জানেন, কিন্তু আবারও বলে দিচ্ছি, এই মুহূর্তে আমাদের শোটি কিন্তু এনটিভির সকল অনলাইন প্ল্যাটফর্মে লাইভ দেখা যাচ্ছে। আপনারা যদি আমাদের সাথে কথা বলতে চান, মানসী প্রকৃতির সাথে সরাসরি ভিডিও কলে কথা বলতে চান, তাহলে কিন্তু চলে যেতে হবে আমাদের ফেসবুক পেজে। সেখানে আমাদের পোস্টের ক্যাপশনটাতে একটা জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে এবং একটা লিঙ্কও দেওয়া আছে। আপনারা কিন্তু ওই জুম আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আমাকে সরাসরি ভিডিও কল দিতে পারেন, অথবা লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি ভিডিও কল দেওয়া যাবে। আর যদি এত রাতে ভিডিও কল দিতে একটু লজ্জা লাগে, তাহলে কোনো সমস্যা নেই, আপনারা কিন্তু আপনাদের মেসেজটা পাঠিয়ে দিতে পারেন ওই পোস্টের কমেন্ট সেকশনে কমেন্ট করে। তাহলে আমাদেরকে কল করুন, আমাদেরকে মেসেজ করুন, আমরা আছি আপনার অপেক্ষায়। আপু, ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আপনি তো ভালো আছেন, চুপিয়া কেমন আছে? চুপিয়া ভালো নেই। কেন চুপিয়া ভালো নেই কেন? কারণ চুপিয়ার অনেক বুদ্ধি, তো সারাক্ষণ বুদ্ধি খাটাতে খাটাতে সে এখন ভালো নেই। চুপিয়া কি তাহলে একটু বোকা না? না, সে অনেক চালাক। অনেক চালাক, কিন্তু দর্শক তো সেই বোকা চুপিয়াটাকে বেশি ভালোবাসে। সে মনে করে সে অনেক চালাক, কিন্তু বেসিক তো সে চালাক না। কারণ কোনো চালাক ব্যক্তি নিজেকে চালাক মনে করে না, কিন্তু সে করে। আচ্ছা, ওকে, আমরা চাই চুপিয়া সবসময় ভালো থাকুক, চুপিয়া খারাপ না থাকুক। চুপিয়া ভালো থাকলে দর্শক ভালো থাকবে। আচ্ছা, শুক্রবার রাতে তো আমাদের কাছে চলে এসেছেন আড্ডা দিতে। দিনের বেলাটা কি করেছেন? আমি আর আমার ছেলে। আচ্ছা, আপনি আমরা একটু আগে দর্শক বলছিলাম যে আজকে আমরা স্ক্রিনে যখন যাব, অন স্ক্রিনে আমরা তাকে নিয়ে কথা বলবো। আপু শুরুতেই শুরু করে দিয়েছে। আচ্ছা, সে কেমন আছে একটু শুনি। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায়, আল্লাহর আশীর্বাদে অনেক ভালো আছে। আচ্ছা, দিনের বেলা শুধু তাকে নিয়ে কেটেছে, আর কিছু করা হয়নি? দিন রাত ভোর সবসময় ওকে নিয়েই কাটে, কারণ এখন ওই ওই আমার পৃথিবী। এখন ওকে ছাড়া কোথাও গিয়ে যে হ্যাং আউট করা, ওটা পসিবল না। ওর সাথেই আড্ডা, ওর সাথেই ঘোরাঘুরি, ওর সাথেই সবকিছুই চলছে। আচ্ছা, খুব ভালো চলছে। আচ্ছা, তার নাম তো রুহু, আমি যতটুকু জানি। হ্যাঁ, রেজান ওর রুহু। আচ্ছা, নামটা কি রেখেছে? এত সুন্দর একটা নাম। ওর পাপা আর আমি মিলিয়ে রেখেছি। আর ওর পাপার নাম হচ্ছে মিজানুর রহমান, সেখান থেকে আবার ওর দাদুর নাম হচ্ছে নূর হোসেন, তো সেখান থেকে রেজান নূর। আর হচ্ছে রু নামটা, ও আমার আত্মা, ওর পাপার আত্মা, সবার আত্মা। তো আচ্ছা, প্রকৃতির আত্মা। প্রকৃতির আত্মা। আচ্ছা, ঠিক আছে। এই যে মাতৃত্ব, এত সুন্দর একটা জিনিস, সারাদিন তাকে নিয়ে কেটে যাচ্ছে, যদি একটু জানতে চাই আর কি কি চেঞ্জেস এসেছে জীবনে রুহু আসার পর? আসার পরে আমার চেঞ্জেসটা এসেছে, আমি ওয়েট গেইন করেছি। কিন্তু দেখে কিন্তু বোঝা যাচ্ছে না। মা আপু, মনে আছে লাস্টবার কিন্তু লাস্ট ইয়ারে আপনি এসেছিলেন এনটিভিতে। আচ্ছা, আমরা তখন কথা বলেছিলাম, মানে আমিই ছিলাম আপনার হোস্ট, কিন্তু আমার না একই রকম লাগছে, খুব একটা চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি না। তাই? এটা আমার সৌভাগ্য। হ্যাঁ, ট্রাস্ট মি। না, আমি প্রায় 10 কেজি গেইন করেছি। তারপরে হচ্ছে আমার রাতে ঘুম উড়ে গেছে না, এখন মাশাআল্লাহ আল্লাহ তাআলা, ও ঘুমায়। তারপরে আমার চুল পড়ে গেছে। আমার আগের থেকে অনেক ধৈর্যশীল হতে শেখাচ্ছে, আমি এখনো হয়ে উঠতে পারিনি। আমার ছেলে আমাকে ধৈর্যশীল হতে শেখাচ্ছে, কিভাবে মা হওয়া যায়। আগে তো নারী ছিলাম। এই তো খাওয়া দাওয়ায় চেঞ্জেস এসেছে।
স্লিপ সাইকেল? স্লিপ সাইকেলটা ওটা তো হচ্ছে উড়ে যাওয়ার কথা। না, উড়ে যাওয়ার কথা মানে বলে দিলে আসলে নজর লেগে যায়। প্লিজ তোমরা কেউ নজর দিও না। কেউ নজর দিও না। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আমার ছেলে রাত্রেবেলা ঘুমোয়, সকালবেলা ওঠে, আমাকে প্রপার ঘুমার সুযোগ দেয়। কিন্তু আমি হচ্ছে একটা দুষ্ট চরিত্রের মা, ওই যে বসে বসে রিলস দেখতে দেখতে ঘুমের টাইমটা পাস হয়ে যায়। এই আচ্ছা, খুব সুন্দর যাচ্ছে রুহুকে নিয়ে সময়। আমরা চাই এরকম সুন্দর যাক, আমাদের রুহু সোনাও খুব ভালো থাকুক মায়ের সাথে। আমি শুনেছি ইদানিং নাকি রুহু সোনা মায়ের সাথে একটু একটু শুটেও যাচ্ছে। একটু শুটে যাচ্ছে না, ও পুরোপুরি শুটে সবসময়, যাচ্ছে? হ্যাঁ সবসময় মায়ের সাথেই থাকে। ওর মা ওকে সামনে রেখেই শুট করে, ও ক্যামেরার পিছনে থাকে। তবে হ্যাঁ, ও তো যখন জন্মগ্রহণ করেছিল তার 40 দিন শেষ করে 41 দিনের মাথায় আমি ঢাকা চলে এসেছিলাম আমার বাসা থেকে। তারপরে 42 দিনের মাথায় আমি শুট করেছি, সেখানে রুহু ছিল। নাটকের নাম হচ্ছে কালো জাদু 3। ও, কালো জাদু তীরে তাহলে আমরা রুহুকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, সে ছিল। মানে 42 দিনে সে 42 দিনের বাচ্চা কাস্টিং হয়ে গেছে। হ্যাঁ। ও সো ফাস্ট। আর এখন সে আর মানে অনস্ক্রিন ওভাবে, মানে আমার ফেসবুক রিলসে হয়তো আছে, কিন্তু এমনি নাটকের এতে আসেনি। হ্যাঁ, শুটিং এ থাকে, আচ্ছা আমার চোখের সামনে থাকে। আচ্ছা, একটু বলছিলেন আমাকে তখন যে আপনি ক্যামেরার সামনে, সে ক্যামেরার পেছনে থাকে, হ্যাঁ, আপনি আমি shoot দূর করতে থেকে দেখি, থাকেন, হ্যাঁ দূর আমার করতে সামনে সে ঘুর হাঁটছে, ঘুরছে। হ্যাঁ হাঁটছে, আমি শুট করছি। যাক, বেশ ভালো। আচ্ছা, এই যে শুটের কথায় যেহেতু আসলে, এবার একটু কাজের কথায় আসি। একটু কাজ সম্পর্কে জানতে চাই, দর্শকও জানতে চাই। মানসী প্রকৃতি এখন কি কি কাজ করছে, দর্শক যা সামনে দেখতে পাবে? মানসী প্রকৃতি এখন শুধু নাটকটাই করছে। হ্যাঁ, সে কি কি নাটক করছে? এই তো খুব এই রিসেন্ট বের হলো হচ্ছে কিশোরগঞ্জের শাশুড়ি পাবনার বউ, পার্ট 1 পার্ট 2। তারপরে হচ্ছে সামনে আসছে হচ্ছে কিপটা, কঞ্জুস, সরি আচ্ছা। কঞ্জুস। তারপরে আরো 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 আসছে, সেটা হচ্ছে আমার ফেসবুকের মাধ্যমে ওরা জেনে যায় কোনটা কোন সময় আসছে। আমি খুব এক্সট্রোভার্ট, তো আমি টাস করে বলে দিই, এই শোনো তোমরা, সামনে আমার অমুক নাটক আসছে, আমি অমুক নাটকের শুটিং করছি। এই তো। আচ্ছা, কিন্তু আজকে আমার কেন জানি মনে হচ্ছে মানসী প্রকৃতি একটু কম কম কথা বলছে, কাহিনীটা কি? কম কম কথা বলছি? হ্যাঁ। আমি অনেক আগে থেকেই হচ্ছে ক্যামেরার সামনে একটু কম কথা বলতে পারি, মানে খুব বেশিক্ষণ কথা বলতে পারি না। মনে হচ্ছে আমি কি বলবো, আর যদি খুব বেশি কিছু বলে ফেলি তাহলে যদি ভুলভাল হয়ে যায়, এই জন্য খুব কম কম কথা বলি। হ্যাঁ, আর নাটক যখন করি তখন তো স্ক্রিপ্ট থাকে, তখন শিখিয়ে দেওয়া হয়, ওটাই বলি, এই আর কি। আচ্ছা, ঠিক আছে। মানসী প্রকৃতি তো বগুড়ার মেয়ে, হ্যাঁ রাইট? হ্যাঁ। আচ্ছা, আমি যতদূর শুনেছি আপনি ছোটবেলায় গানও করতেন। শখে শিখতাম আর কি, হ্যাঁ, পারি না গান থেকে শিখতে, হ্যাঁ। তারপর হচ্ছে অভিনেত্রী হয়ে ওঠা। নট অনলি অভিনয়, আপনি শুরুটা করেছিলেন সিনেমা দিয়ে, জি। সিনেমার পরে নাটকে আসা। একটু গল্পটা জানতে চাই ছোট্ট করে, যে এই ছোট্ট মেয়েটা, বগুড়ার মেয়েটা কিভাবে বগুড়া থেকে ঢাকায় এসে নায়িকা হয়ে গেল? বগুড়া হচ্ছে আমার দাদু বাড়ি। বেসিকলি আমি জন্মগ্রহণ করি আমার নানুর বাড়িতে পাবনাতে। আচ্ছা। তার 1 বছর পর থেকে আমি বেড়ে ওঠা হচ্ছে আমার খুলনা। আমার আব্বুর চাকরির জন্য, চাকরির সুবাদে খুলনাতে আমার বেড়ে ওঠা হয়। তারপর হচ্ছে কলেজ লাইফটা হচ্ছে আমার বগুড়াতে যাওয়া হয় আর কি। বড় হওয়ার পরে আব্বু, আচ্ছা, বগুড়ার কোন কলেজ? আজিজুল হক কলেজ। হ্যাঁ, তো এখানে সেখানে আব্বু যখন পোস্টিং হলো তখন বলল যে এখন তুমি বড় হয়ে গেছো, আর আমার তো কোনো ভাই বোন নেই, আমি একমাত্র। তো সেক্ষেত্রে এই বলো, এত বড় মেয়ে নিয়ে আর আমি কোথাও জেলায় জেলায় ঘুরে বেড়াবো না, তুমি এখন নিজের জেলাতে থাকো। এই হচ্ছে আমার থাকা। তো আমার অনার্স মাস্টার্স আমি আমার বগুড়াতেই, সেটা শেষ করে 2015 সালে আমি ঢাকাতে আসছিলাম হচ্ছে এটিএন নাট্যযুদ্ধ নামের একটা কম্পিটিশনে। এটা হচ্ছে অ্যাক্টিং কম্পিটিশন, এরকম কিছু একটা। তো সেখানে বগুড়া জোন থেকে, রাজশাহী বিভাগের বগুড়া থেকে আমি আসছিলাম। তো ঢাকা পর্যন্ত এসেই আউট হয়ে চলে গেছিলাম। তারপর আউট হওয়ার 100 কারণ আছে, কারণ আমি কিছুই জানি না। আমাকে তখন আমি টুকটাক করে গান করতাম, তারপর হচ্ছে
নাচ জাস্ট সেটা হচ্ছে আমার কলেজে যদি কোনো ফাংশন থাকতো তখন করতাম, স্কুল কলেজে তখন। তাছাড়া নাচটা আমার কখনো প্রফেশন ছিল না, কিন্তু গানটা প্রফেশন হিসেবে নিয়েছিলাম ওই সময়। তো আমার ওই ডিস্ট্রিক্ট ওয়াইজ কখনো আমার অ্যালবাম বের করা হয়নি আর কি, জঘন্য গান করি। তা আমরা কি তা একটু প্রমাণ দেখবো আজকে, জঘন্য গানের প্রমাণ? যদি এনটিভি টিআরপি পড়ে যায়, না পড়বে না। কারণ হচ্ছে শিল্পীদের একটা বৈশিষ্ট্য আছে, হ্যাঁ, মানে যারা গান শিখতো ছোটবেলা থেকে তাদের একটা বৈশিষ্ট্য, তারা বলে আমি গান ভালো পারি না, আমার গান সুন্দর না। আমরা কি মানুষের প্রকৃতি এটা জঘন্য, মানে আমি বাস্তব কথা বলি, আমি মিথ্যা কথা বলি না। আমি কি যেটা হয়, এটা যদি বলতে না পারি সেটা আমি লুকায় যাব, বলবোই না। তো জিজ্ঞেস করলে আমি সত্যি কথা বলি। আর গান একটা সময় পারতাম, ওই সময় সেই নবীর আমলে। আর এখন আমার কেরিয়ার তো 10 বছর অলরেডি, আর তারও আগে আমি গান ছেড়েছি। প্রায় 10-15 বছর আমি মাইক্রোফোন ধরি না, আওয়াজ করি না, সো সেখানে গানটা হবে জঘন্য, বাথরুম সিঙ্গার। ওকে, আমরা ওই যে অ্যাক্টিং এ ছিলাম, আউট হয়ে গেলেন। হ্যাঁ, আমরা গানে চলে গেছিলাম। তো ওইখান থেকেই আর কি আমার অ্যাক্টিং এ আসা আর কি। আমার ফ্রেন্ডরা বলল যে তুই টুকটাক করে তো সবই চেষ্টা করিস, পারিস বা পারিস না, তা তুই অভিনয় পারলি না কেন? এটা বগুড়া দুর্নাম হয়ে গেল, মান্ডবে এসেছিস। তা আমাকে আমি বললাম আমাকে পাঠালি কেন, আমি তো পারি না। তো পারতি, চেষ্টা করতি, তুই ঢাকা গিয়ে একদম প্রথম রাউন্ড থেকে শেষ হয়ে গেলে বাদ হলে কেমন দেখায়। তো ওটা তো আর ইন করার কোনো সুযোগ নেই। তো তখন হচ্ছে ওই সময়ে যে জাজ ছিলেন, কিছু ডিরেক্টর ছিলেন, মেন্টর ছিলেন, ওনাদের ওই স্যারদের সাথে তখন আমার একটু কথাবার্তা সখ্যতা হয়েছিল যে আমি অভিনয় করতে চাই, যদি আমাকে সুযোগ দেওয়া হয়। এইভাবেই আসা। ওয়াও, যাক, আপনি আউট হয়ে আবার ফিরে এসেছিলেন, সো ফ্রেন্ডদের টনটা কাজে লেগেছে। তাহলে তো আমরা পেতাম না মানুষের প্রকৃতিকে, হয়তো বা হবে, হয়তো ওইটা একটা জিত ছিল। তারপরে হচ্ছে আশীর্বাদও ছিল সবার। আচ্ছা, বাসায় কি শুরু থেকে সাপোর্টটা ছিল যে তুমি অভিনয় করো? হ্যাঁ, সাংস্কৃতিক মনা আমার পরিবার। তবে হচ্ছে প্রথম যখন আমি আসি, তো গ্রামে যে আমার দিদার বাড়ি থেকে, ওখান থেকে একটু ঝামেলা ছিল, বলছিল যে মিডিয়াতে যাবে, তারপর তখনও যে গান করছিলাম তখনও খুব একটা তারা সাপোর্ট দিচ্ছিলেন না, কিন্তু আমার বাবা মা ওভাবে কখনো ইয়ে করেনি। আব্বু যখন বলল যে হ্যাঁ তুমি তো আর এখন আমাদের হাতের ভিতরে নেই, নাগালের বাইরে চলে গেলে, বগুড়াতে নেই এখন তুমি ঢাকা চলে যাচ্ছ, তো খালি একটা কথা মনে রেখো, তুমি কার মেয়ে, তুমি কোন বংশের মেয়ে, তুমি কার মেয়ে, দ্যাটস ইট। তো মানুষ অপরাধ ভুল সবাই করে, কেউ ভুলের ঊর্ধ্বে নয়। আমারও আছে, হয়তো না আছে। তো তবে লাইফে কখনো এমন কোনো কাজ করিনি যে আমার বাবার মান সম্মান নষ্ট হয়, অনেক বড় কোনো কাজ করিনি। আচ্ছা, এখন যখন তারা এই যে যারা সাপোর্ট করতো না, যে মেয়ে নাটক করছে কেন, অভিনয় করছে কেন, এখন নাটক দেখে তারা কি বলে? এখন কি তারা নিজেদের পরিচয়টা ওইভাবে দেয় যে আমি মানসিক প্রকৃতির আত্মীয়, এই আমি? না, ওভাবে পরিচয় দেয় কিনা আমি জানি না, কারণ ওদের সাথে ওভাবে মেশা হয় না। আর কোথায় গিয়ে বললো ওটা আমি জানিও না। তো এইটা হয় যে হ্যাঁ তোমার সামনে কোন নাটকটা আসছে বলো, দেখবো। তখন মনে মনে বলে তো ঢুকতেই তো দিচ্ছিল না, এখন আবার জিজ্ঞেস করো কোন নাটকটা আসছে। আচ্ছা আচ্ছা, আমি শুনেছি আপনাকে নাকি নাটকের শাবানা বলা হয়। হ্যাঁ, নাটকের শাবানা? না বলা হয় বলতে আমি বলি আল্লাহ, এমন কোনো ঘটনা আছে কি? না, নাটক শাবানা ম্যাম হওয়ার মতো কোনো যোগ্যতা আমার নেই। আপনার দর্শকরা তাহলে ভালোবেসে বলে? প্রথমত বলেছিল হচ্ছে আমার এক বড় ভাই, সেটা হচ্ছে গোল্লাসুট চ্যানেল আছে, তার হচ্ছে শাইন কবির টুটুল, উনি হচ্ছে ওনার। তো ওই সময়টা আমি ওনার চ্যানেলে অনেকগুলো সিঙ্গেল করেছিলাম। আমি তো কমেডি নাটকে এসেছি অনেক পরে, এই গত 2 বছর হয়তো। আর তার আগের 4-5 বছর 6 বছর আমি এই ড্রামাই করতাম, ফ্যামিলি ড্রামাই করতাম। তো তখন ওই যে আমার কান্নাকাটি, তারপরে এটা সেটা দেখে ওই ভাইয়া আমাকে নাম দিয়েছিল যে তুই তো নাটকের শাবানা।
আচ্ছা। আর এত এত শাড়ি পরেছি আমি এই নাটকে, আমার থ্রি পিস পরা বা অন্যান্য ড্রেস পরা নাটক আমার নাই বললেই চলে, খুবই কম। তো বলতো যে তুমি যে পরিমাণ শাড়ি পরো সেই পরিমাণ শাড়ি মনে হয় সাবানও পরেনি। আসলে হয়তোবা শাবানা ম্যামের সেই গ্রেসফুলনেসটা আপনার মধ্যে দেখেছে না সে। না, অভিনয় এটা- বলেন, ওটা কিছু সাজগোজে না। বলেন। ওরকম কিছু না, এটা হয়তো বা দুষ্টুমি করে বলে ফেলেছে, এটাই আর কিছু না। ভালোবেসে বলেছে। আপনার দর্শকরাও ভালোবেসে এই কথাই বলে, এটা শুধু আমি তাদের থেকেই নিয়েছি। এটা আমার সৌভাগ্য। ওকে, আমরা কাজ নিয়ে কথা বলছিলাম যে আপনার কাজের জন্য মানুষ আপনাকে কত সুন্দর সুন্দর উপাধি দিয়েছে। এবার আরো একটা সুন্দর কাজের কথা আমি বলবো, যে কাজের ফ্যান আমি নিজেও। কোনটা? কোনটা বলতে পারি আমি? আমি ব্যাককল বউ বা ব্যাককল মেয়ে এই সিরিজের কথা বলছিলাম, যেটা শুধু আমি না, বাংলাদেশের হাজার হাজার মানুষের মানে একদম মনের মণিকোঠায় চলে গেছেন যে চরিত্র দিয়ে আপনি এক নামে চেনে। এখন হয়তো রাস্তায় বের হলে মানুষ আপনার নামের পরিবর্তে ওই নামেই মনে ডাকে, তাই না? ওটা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে বেশি। স্বাচ্ছন্দ্য বোধ করে। আপনার নিজের কেমন লাগে তখন? আমার খুব ভালো লাগে। ভালো লাগে এই কারণে ভালো লাগে যে প্রথমত ওই চরিত্রটার ভিতরে আমি জানি না কতটুকু অ্যাক্টিং করতে পেরেছি, তবে ওদের উচ্ছ্বাস দেখে মনে হয় যে আমি একটু ডুবে গেছিলাম ওই ক্যারেক্টারের ভিতরে। তো এখন আমি যেটাই করি না কেন সেটা মনে হয় যে ওরা ওরা নিজেরাই বলে যে তুমি যেটাই করো তোমাকে ব্যাককলই লাগে। তুমি সিরিয়াস কথা বলে ব্যাককলই লাগে। আচ্ছা। তো ওই যেটা আপনার সাথে মেকআপ রুমের কথা হচ্ছিল যে বাকের ভাই নাম ধরে ডাকছিল, চরিত্রের মানে নাটকের চরিত্রের নামে কোনো আর্টিস্টকে নাম ধরে ডাকা। তো সেই ওই সময় তারপরে আসলো কাবিলা ভাই ব্যাচেলার পয়েন্টের, তারপরে ফিমেল ওভাবে নাম ধরে একদম চরিত্র মুখস্থ করে এভাবে আমি জানি না, আমার ভুল হতে পারে, বাট খুব কম থাকলেও খুব কম আমি জানি না, আমার ভুল হলে ক্ষমা করবেন। আমাকে সুফিয়া চরিত্রে যেভাবে ডাকে, আমার নাটকের চরিত্রে যেভাবে ডাকে, আমি খুব প্লিজড। আমার খুব ভালো লাগে যে আমার নামটা সে ভুলেই গেছে, যে আমার মানসিক প্রকৃতির নাম ভুলেই গেছে। ওই ছবি পোস্ট করলো সেখানে চুপিয়া, বাহিরে গেল দেখলে চুপিয়া। চুপিয়া। আচ্ছা, কখনো এই যে চুপিয়া করতে করতে, চুপিয়া নিয়ে এত ভাবতে ভাবতে কখনো নিজে সত্যি সত্যি চুপিয়া হয়ে যাননি তো? মানে কখনো কথা বলার মধ্যে কি, স্বাভাবিক কথা বলার মধ্যে কি চুপিয়ার কথা বলার স্টাইল চলে আসে? না না না, ওটা হচ্ছে আমার শিক্ষা ভাষা। মানে আমি যখন ওটা বলি তখন আমার ডিরেক্টর শিখায় দেয়। তারপর হচ্ছে আমার যে মা থাকে শামিমা নাজিন আপা, তা উনি তো খুব ভালো এটা দিতে পারে, ডেলিভারি দিতে পারে। তো ওনারটা শুনে শুনে আমারটা জঘন্য হয়, যেটাই হয় ভাঙাচোরা ওটাই দেই আর কি। তো পরে মাঝে মধ্যে ভুলে যাই কি যেন ভাষাটা ছিল, কেমন জানি দিচ্ছিলাম, আচ্ছা একটু বলো না আপু, একটু বলো না, আচ্ছা এইভাবে, ও হ্যাঁ হ্যাঁ এইভাবে, মানে ভুলে যাই মাঝে মধ্যে আমার। আচ্ছা, এখন কি আমরা একটু চুপিয়ার কথা শুনতে পারি, এক দুই লাইন? এটা না শুনে তো আমি যাবো না, আমি বলেছি না আমিও ফ্যান। আচ্ছা, কিতা কইতাম, কিছু একটা কন। আচ্ছা, আমাকে না বলে দর্শকদের উদ্দেশ্যে কিছু একটা বলে দেন, একটু ভালোবাসা দিয়ে দেন তাদেরকে। দর্শকের উদ্দেশ্যে দর্শকদের একটা খুব পছন্দের ডায়লগ আছে যে চুপিয়া ওই যে তেলাপোকা দিয়ে ডিম ভাজি, তেল দিয়ে ডিম ভাজি করে। আচ্ছা, দেন দেন। তারপর কুসুম কুসুম গরম পানি হচ্ছে, আপনি আমাকে কুসুম কুসুম গরম পানি করতে বলেছিলেন মায়া, আমি তো কুসুম কুসুম গরম পানি করেছি। আপনি 1 কুসুম করতে বলেছেন, আমি 5 কুসুম গরম পানি করেছি। চুপিয়া ব্যাককল নাও, চুপিয়া অনেক চালাক। গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। এই যে দর্শকদের ভালোবাসা দিয়ে আপনি তাদের পছন্দের একটা ডায়লগ তাদেরকে শোনা দেন, এবার দর্শকরাও ভালোবাসা ব্যাক দিয়েছে আপনাকে, কিভাবে বলুন তো? তারা অনেক সুন্দর সুন্দর ভালোবাসার মেসেজ পাঠিয়েছে ফেসবুকে, সব সোশ্যাল প্ল্যাটফর্মে পাঠিয়েছে। আমরা ফেসবুক থেকে কিছু মেসেজ নিয়ে নেব, নিয়ে নিই। লনি লিখেছেন, নাও ওয়াচিং আ নাইস শো রাতের আড্ডা ইন লাইভ নেমড রাতের আড্ডা, টুডেস ইনভাইটেড গেস্ট অ্যাক্ট্রেস মানসী প্রকৃতি। হ্যাঁ, মানসী প্রকৃতিই আছেন আমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং।
রিমন লিখেছেন সমিতির ম্যাডাম নাটকে প্রশংসনীয় অভিনয় করেছেন মানসী আপু। দেখেছেন নাম সহ বলে দিচ্ছে তারা। সমিতির ম্যাডাম, হ্যাঁ ওই যে আলিয়া আহ, ঘুরে যাও, ঘুরে যাও। হ্যাঁ, তানবিন লিখেছেন মানসী আপু তোমার কাইষ্টা নাটকটা অসাধারণ ছিল। কাজটা আচ্ছা, হ্যাঁ থ্যাংক ইউ। সব নাটকের নাম মনে আছে তাদের। নাইম লিখেছেন ধৈর্য কম নাটকে সোহেল ভাই ও মানসী আপুর জুটিটা বেস্ট লেগেছে। আমার ধৈর্য কম না, আমি সময়ের আগে চলি। আচ্ছা, শামিমা লিখেছেন মানসী আপুর অনেক বড় ফ্যান আমি। থ্যাংক ইউ সো মাচ, দোয়া করবেন আমার জন্য। আপনার ফ্যান এসি সবাই কমেন্ট করছে। হ্যাঁ, দেখেছেন দর্শকদের ভালোবাসা বৃথা যায় না, বলার সাথে সাথে তারাও ব্যাগ দিয়ে দিয়েছে। আচ্ছা, এখন ধরেন রাস্তায় যখন বের হন দর্শক তো ভালোবেসে একদম ঘিরে ধরার কথা হয় কি, বা ধরেন আপনার বাসার নিচে আপনি নামলেন, বাসার আশেপাশের দোকানের লোকজন, আশেপাশের মানুষজন, তাদের রিয়াকশনটা কি থাকে আপনাকে দেখে? খুব একটা বের হওয়া হয় না কাজ না Okay. থাকলে। এরকম হয় যে ওর পাপাকে বলি যে চলো একটু চা খেয়ে আসি বাইরে থেকে, এরকম রিক্সা নিয়ে একটু ঘুরে আসি। সেটা কি আর সম্ভব হয় এখন? হ্যাঁ হ্যাঁ, কেন হবে না, আমি খুব নর্মাল লাইফ লিড Okay. করি, ওখানে আমার কোনো হ্যান ত্যানও নেই। তো যদি কোথাও নামা হয়, কোথাও যাওয়াই হয়, সেখানে গিয়ে খুব কনফিউজড থাকে যে আচ্ছা, এটাই কি নাটকের সে চুপিয়া না? হ্যাঁ, এটা এমন করার পরে কতক্ষণ সামনে দিয়ে পিছন দিয়ে রাউন্ড দেবে, তারপর শিওর হয় কখন, যখন আমি বাচ্চাটাকে কোলে নিই। কারণ আচ্ছা। আমার থেকে রুহু হচ্ছে বেশি, ওর বেশি ফেমাস ফেমাস। হ্যাঁ, আর হচ্ছে মানে দেখা যাচ্ছে একটু দূরে রুহুর পাপা যদি কাছে আসে, এবার শিওর, কারণ ওকেও চেনে, ও তো ফেমাস ডিরেক্টর, তো ওকেও চেনে, হ্যাঁ এটা চুপিয়া, তার হাজবেন্ড এটা হচ্ছে রুহু। তখন আপু আপনি চুপিয়া, এটা ভালো লাগে, ভালোবাসা, হ্যাঁ খুবই ভালো লাগে। আচ্ছা, আরেকটা প্রশ্ন কিন্তু না করলেই নয়, হয়তো বা কিছুক্ষণ পর কোনো দর্শকই করে ফেলবেন, সেটা হচ্ছে এখন তো বিশ্বকাপের একটা ফিভার চলছে, মানসী প্রকৃতি বনাম মানে আমাদের চুপিয়া কাকে সাপোর্ট করছে? আর্জেন্টিনা। আর্জেন্টিনা। Why আর্জেন্টিনা? Why আর্জেন্টিনা? I love মেসি। ওকে, খেলাটা পছন্দ করি, ওদের খেলাটা পছন্দ করি আমি, বেসিক মেসির কারণেই ওকে বেশি, আর্জেন্টিনাকে বেশি পছন্দ করি। এখানে আমার হাজবেন্ডও আর্জেন্টিনা, এখানে আমার দ্বন্দ্ব হওয়ার কিছু নেই। আচ্ছা আর অন্যান্য খেলা যেহেতু পছন্দ করা হয় না, যেহেতু খুব কম দেখা হয়। আচ্ছা, আর্জেন্টিনার সব ম্যাচ কি দেখা হয়? হ্যাঁ। আচ্ছা, এই কারণ এবার তো টাইমিংটা একটু ওলট পালট আমাদের সাথে, বেশ রাতে হচ্ছে, ভোরে হচ্ছে, দেখা হচ্ছে, কোনো মিসকার হচ্ছে না। না। আচ্ছা, রুহু কাকে সাপোর্ট করছে, নাকি মা বাবা দুজনে তো তাকে আর্জেন্টিনা ফ্যান বানাতে হয়েছে? আর্জেন্টিনা। আচ্ছা, আর্জেন্টিনা। নো কোয়েশ্চেন, নো কোয়েশ্চেন মার্ক, ওর পছন্দ করার কোনো স্কোপ নেই। হ্যাঁ, বড় হয় যদি এটা বলে জাম্প করে যে আমি অমুক, আমি তমুক, ঠিক আছে, কিন্তু এখন পর্যন্ত সে আর্জেন্টিনা। আচ্ছা ঠিক আছে, এই তো শুনছিলাম যে রুহু তার 40 দিন বয়সেই, 42 দিনে সে শুটে চলে গেছে, তো শুট অলরেডি করেও ফেলেছে, প্রতিদিন মায়ের সাথে শুটে যাচ্ছে। সে কি বড় হয়ে কি মায়ের মতো স্ক্রিনে কাজ করবে, এটা কি তার মা চায়? না, এটা না, আমি চাই না যে এমন না যে সে মিডিয়াতে ঢুকুক, আমি পছন্দ করি না তা না, মানে আমি দেখবো যে প্রতিভাটা কোন দিকে যাচ্ছে, আমি কোনোটা চাপাই দিব না, তোমাকে ডাক্তার হতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, তোমার আমার মুখ উজ্জ্বল করতে হবে। আমার মুখ উজ্জ্বল করার কিছু নেই, আমি আমার নিজের বাবা আমার মুখে উজ্জ্বল করিনি। না না, আপনি নিজেই উজ্জ্বলিত, এই যে ওটা না, সব বাবা আমার একটা মুখস্থ ডায়লগ থাকে, ড্রিম পরে ডায়লগ থাকে যে আমার মুখ উজ্জ্বল করো, পরে আমার বংশের মুখ উজ্জ্বল করো, ঠেকা নিয়ে আসতে কোনো বাচ্চা কাচ্চা যার ব্রেনে যতটুকু কুলোবে ততটুকুই হবে। হ্যাঁ, চাপ দিলে ওটা বরঞ্চ খারাপ। তো আমি দেখবো যে ও কোন দিকে ওর প্রতিভাটা যাচ্ছে, সেটা ওখানেই আমি তাকে
ইনভেস্ট করবো যে তুমি যাও ওখানে যাও ওটা করো, চাপ দিয়ে কোনো কিছু হয় না। আর এখন তো আপনার ফ্যান ফলোয়ার্স এর চাইতে রুহুর ফ্যান ফলোয়ার্স বেড়ে গেছে অনেক বেশি অনেক বেশি অনেক বেশি। তাকে সবাই এক নামে চেনে, মানে এক দেখাই চলে। একটু বলছিলেন আপনাকে এই দেখে fact confuse কাঁচা বাজার গেলেও হ্যাঁ, যদি ওর পাপার সাথে যায় কখনো কাঁচা বাজার, ওখানে গেলে ওমা রুহু আছে রুহু আছে। কবে দেখছে ও রিলসে দেখছে। হ্যাঁ, আমরা সবাই রুহুকে রিলসে দেখি। আচ্ছা, প্রথম যেদিন জানতে পেরেছিলেন যে রুহু আসছে, হ্যাঁ আপনার ভেতরে সে আছে, সেদিন কেমন লেগেছিল? এটা আমার অনেক মানে আছে না যে ছোটখাটো অবাক হয় মানুষ, অনেক বড় অবাক হয়েছিলাম। কেন? কারণ আমি জানতেই পেরেছিলাম হচ্ছে 9 উইকস পরে। অনেক দিন হয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি তার হার্টবিট চলে এসেছে 2 মাস, আড়াই মাস প্রায়। আড়াই মাস না, 2 মাস 2 এক মাস, সপ্তাহ হ্যাঁ। এরকম। তো ওই সময় জানতে পেরেছিলাম। তো এটা অনেক বড় একটা ইতিহাস, এটা বলতে গেলে 1 ঘন্টা শোতে বলা যাবে না। আমরা একটু শুনতে চাই। শুনতে তখন আমি কাজ করছিলাম হচ্ছে পুষ্পা নাটকে। আচ্ছা। তখন ও অলরেডি আমি কনসিভ করেছি, আমি জানি না, ওর পাপাও জানে না। তা আমি ওকে নিয়েই, ওই 2 মাসের বাচ্চা নিয়ে আমি ফাইট করেছি, আমি ডান্স করেছি, সব করেছি। এবং ওই সময় আমার এতটাই, ওই সময় আল্লাহর আশীর্বাদে আমার প্রফেশনে এতটাই রাশ টাইম ছিল। ঈদের আগে রোজার মধ্যে আমি মনে হয় ওই মাসে 30 দিনের 28 দিন শুটিং করেছি। তো আমি এতটা অসুস্থ হয়ে গেছিলাম। তো ওটা যে আমার প্রেগন্যান্সিরও কারণ ছিল আমি জানতাম না। হ্যাঁ, তো ওর পাপা বারবার বলছিল, দেখো তোমার তো ক্লান্তি যাচ্ছে, তোমার তো রেস্ট হচ্ছে না, খাওয়া দাওয়ার ঘুম টুম একটা প্রবলেম চলছেই। তো আমরা এক কাজ করব, ঈদের পরে আমরা ডক্টর দেখাবো। তো আমি কিছু খেতে পাচ্ছিলাম না, খালি বমি আসছিল। তো বলছে তোমার মনে হয় গ্যাস্ট্রিক হয়েছে। আমাকে না না, পরে আমাকে একটা গ্যাস্ট্রিকের ওই যে বোতল থাকে, হ্যাঁ ওই ট্যাবলেট দিয়ে হবে না, বোতল নিয়ে আসো। পরে আমি বললাম কি গ্যাস্ট্রিক না, আমার মনে হয় আলসার টালসার হয়ে গেছে, আমি কিছু গন্ধ নিতে পারছি না, আমার ভাল লাগতেছে না। তো এটা না বোঝারও একটা গোপন কারণ আছে, দেখে বলতে পারছি না, টিভি শো। এমন যদি কেউ জিজ্ঞেস করতে পারে যে তুমি আবার বোঝো না কিভাবে 2 মাস হয়ে যায়, আর কারণ আছে। তো এটা হচ্ছে পরে যখন ঈদ শেষ হয়ে গেল, ঈদ করতে গেলাম কিশোরগঞ্জ আমার শ্বশুর বাড়িতে। আসার পরে তখন আমি খুব অসুস্থ, মানে খিট 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 খিট, দেখতে পারি না কাউকে, কথা বলতে ইচ্ছা করে না, আর একটু একটু কান্না করে দেই। আমি ওখানে গিয়ে কান্না করছি কি, আমাকে ঢাকায় নিয়ে চলো, আমি থাকবো না, আমার ভালো লাগছে না। পরে আমি না ভাবলাম, আমি এত বড় একটা মেয়ে, আমি কি তামসা করতেছি এগুলো, হ্যাঁ কেন একটা সিলি বিষয় নিয়ে আমি এরকম করতেছি। পরে ভাবলাম যে আমি লং টাইম ধরে অসুস্থ, তো হয়তো বা এরকম খিটখিটে হয়ে গেছি। পরে ওর পাপা বললো যে তুমি ঢাকায় চলো, তোমাকে ঢাকায় গিয়েই তোমাকে আমি ডক্টর দেখাবো। ডক্টর দেখানো যখন করা গেলাম, তো আমাকে প্রথমে আল্ট্রাসাউন্ড দিল, দেখি আপনার না দেখে তো বলতে পারবো না কি ঘটনা ঘটছে, এরকম কেন হচ্ছে। পরে আমার কিছু হিস্ট্রি ওরা শুনলো, আমি বলতেছিলাম। তারপরে বলতেছে কি আপনি তো প্রেগনেন্ট। তো আমি না জাস্ট ওই যে আল্ট্রাসাউন্ড যেভাবে থাকে আর কি এভাবে এরকম করে গেছি, কি বলে হ্যাঁ, মানে কি? ও তার আগে হচ্ছে হয়েছিল, করছিলাম, তো ওটাতে কোনো ধরা পড়েনি। এটা কিভাবে পসিবল? অসম্ভব। কিসের অসম্ভব? হার্টবিট চলে আসছে, দেখেন আপনি, মানে স্ক্রিনটা এইভাবে ঘোরাই দিয়ে দেখেন আপনি হার্টবিট শোনা যাচ্ছে, আপনার বাচ্চাকে আপনি দেখেন। পরে না আমি ওভাবে উঠে গেছি, আমার না মাথাটা কাজ করছে না যে সিরিয়াসলি, আচ্ছা হ্যাঁ। তো ভাবছিলাম যে আমার অনেক ডাক্তার দেখাতে হবে, অনেক কবিরাজ ধরতে হবে, আমি খুব সহজে মা হতে পারবো না। তো এটা আমার বয়সও হয়ে গেছে, 36 চলছে রানিং, কিন্তু দর্শক তো বলে 20 হোয়াটএভার। আমি সবসময় সত্যি কথা বলি। আমি এই বিষয়টা আসতে চাচ্ছিলাম, কিন্তু এই স্টোরিতে আপনি বলে দিচ্ছেন। আমি খুব সত্যি কথা বলি। তো হচ্ছে পরে যখন এটা শুনলাম, তখন ভাবলাম যে না, এত ভালো কথা আমি তোকে নর্মালি বলবো না। আচ্ছা হ্যাঁ, 2-3 দিন সময় নিয়ে মোটামুটি এই ভিডিওটাও মোটামুটি ফেসবুকে, তারপর টিকটকে ভাইরাল হয়ে গেছিল, যখন আমি ওকে সারপ্রাইজ দিয়েছিলাম যে তুমি পাপা হচ্ছ, এইভাবেই জানতে পারা আর কি।
মানে প্রথমে শুনে একটু একটু সারপ্রাইজড হয়ে গেছিলেন যে হাউ ক্যান ইট বি পসিবল। এটা হ্যাঁ পসিবলই না, মানে এটা কেউ বিশ্বাস করবে না, মানে মাথার ভিতরেই নেই যে আপনি মা হতে পারবেন। আপনার যদি কোনো ফিজিক্যাল প্রবলেম থাকে যে যে হ্যাঁ আমি যখন নিব তখন তো অবশ্যই তার আগে অনেক ডক্টর দেখাতে হবে, হ্যাঁ একটা প্রিপারেশন থাকে বাবু হওয়ার, বাবু নেওয়ার। দ্যাট ইজ আ ব্লেসিং ফ্রম হ্যাঁ গড। এটা হচ্ছে হ্যাঁ এটা গড গিফটেড ভাবে আমার। আচ্ছা, অনেক সময় তো দেখা যায় যে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক অভিনেতা অভিনেত্রীরা আছেন যারা বিয়ে করলে বা বাচ্চার প্রসঙ্গটাই যদি বলি, তারা অনস্ক্রিন আনতে চান না বা জানাতে চান না সবাইকে। আপনার কখনো এরকম মনে হয়েছে যে না বাচ্চা আসছে বা হয়ে গেছে কিন্তু আমরা এখন জানাবো না, সবাইকে পরে জানাবো, এরকম কি কখনো ভেবেছিলেন যে আমার ক্যারিয়ারে কোনো ভাটা পড়ার চান্স আছে কিনা? যেটা ভেবে হয়তো অনেকে জানান না। কেমন কোশ্চেন বললেন, যখন আমি কনসেপ্ট করছি তখনই তো পাবলিক জানে আমি কনসেপ্ট করছি, তখন কি মাথায় আসছে? হ্যাঁ তখন না, কখনো মাথায় আসে না আমার, কারণ এটা একটা সুখবর, এটা একটা আশীর্বাদী জিনিস। আমি চাই সবার আশীর্বাদ, এখানে লুকোনোর কিছু নেই। আর কেরিয়ার রিজিক এটা হচ্ছে সৃষ্টিকর্তা প্রদত্ত, এখানে কারোর ক্ষমতা নেই তাকে আটকানোর, না আমার স্বামীর না আমার সন্তানের। আমার যেখানে এক ফোঁটা দানা লেখা আছে, আজকে আমার এনটিভিতে দানা লেখা ছিল, আমি এখানে এসেছি, থাকবে না আমি আসবো না কখনো, দ্যাটস ইট। আর যদি দর্শকের কথা বলি, ওরা মানে তারা তো মানে আমাদেরকে ভালোবাসেন, আবার সবাই যে ভালোবাসেন তাও নয়, তো তাদের আশীর্বাদ যেমন থাকে তাদের কুমন্তব্যতাও থাকে। তো আশীর্বাদ যারা হচ্ছে তারা খুশি হয়েছে যে হ্যাঁ সে বিবাহিত, সে বিয়ে করেছে, সুন্দর সংসার করছে, আবার কাজটাও সুন্দর মতো হ্যাঁ করছে, তারপরে আবার সে মা হয়ে গেল, মা হওয়ার পরে কাজটা আবার কন্টিনিউ করছে, কোনো ঝামেলা হচ্ছে না, এটা একটা আশীর্বাদ দিচ্ছে। আর যারা হচ্ছে ওই যে আমাকে পছন্দ করেন না তারা তো আছেই। এখন যেটা নেগেটিভ ওয়ার্ডটা বলি, যারা করতে চায় না, বলতে চায় না, তাতে হয় কি, এতে ওই যে বললাম না রিজিকের কোনো প্রবলেম কখনো বাচ্চা হওয়াতে আসে না, বাড়া কমাটা উপরওয়ালার হাতে। আর অনেকে আছে এটা বলবে, যদি কেউ না জানে, ও মা বিয়ে হয়েছে, বিয়েই হয় না, কবে বিয়ে হবে, বুড়ি হয়ে যাচ্ছে, দেখতে কেমন লাগে, বাচ্চা কবে নিবে, আজীবন কি এগুলো করে খাবা, এটা একটা কমেন্ট। আর যখন করলাম আউট অফ মার্কেট, বিয়ে করে ফেলছে, বাচ্চা হয়ে এখন মনে ক্যারিয়ার থাকবে না, তাহলে করব কি? মানুষের মন আপনি কোনোভাবে তুলতে পারবেন না। তখন বলছিলাম না সৃষ্টিকর্তাই হচ্ছে আমাদের মানুষের দিয়ে খুশি করতে পারেনি, তা আমরা তো মানুষ, আমরা কখনোই মানুষের মন খুশি করতে পারবো না 100%। ট্রু। আচ্ছা, মানে বেবি হওয়ার পর তো একটা খুব কমনই ব্যাপার, এটা হচ্ছে সাইকোলজিক্যালও বলতে পারেন, সায়েন্টিফিকও বলতে পারেন। অনেকের হয় কি যে পোস্ট ম্যাটারনাল যে ডিপ্রেশনটা, পোস্টপার্টাম ডিপ্রেশন বা পোস্ট ম্যাটারনাল ডিপ্রেশন, সেটা কি আপনার ক্ষেত্রে হয়েছে? এইটা না আসলে আমি তো মানে 90 দশকের, তো ওই সময় তো আমরা এগুলো কখনো শুনিনি আমার মা চাচির কাছ থেকে। এখন এগুলো নতুন নতুন রোগ আসছে, নতুন নতুন প্রবলেমের মধ্যে মানুষ মানে পড়ছে, ফেস করছে। আমার যেটা হয়েছিল, আমি যদি বলি হ্যাঁ যদি এটাকে পোস্টপার্টাম বলে তাহলে এটা পোস্টপার্টাম ডিপ্রেশন পড়েছিলাম। যে মাঝখানে যখন আমি প্রেগনেন্ট ছিলাম ওই সময়টা আমি প্রচন্ড পরিমাণে মানে একটা জঘন্য লেভেলের রাগী মহিলা ছিলাম, মানে একটু তো খ্যাচ 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 করতাম। সিম্পল একটা কারণ, যেটা আমি খুব এরকম করলেও হইতো, কিন্তু ওটা নিয়ে ঝগড়া করতাম। তারপর হচ্ছে সন্দেহ করতাম, পরে কান্নাকাটি তো আসেই, যে ছোট্ট একটা ঘটনা ঘটছে, ওটা দেখা যাচ্ছে আমার জীবন চলে গেল, আমি মনে মারা যাব, আমার সাথেই কেন হয়, মানে তখন অনেক বড় বড় করে চিন্তা ভাবনাগুলো, এগুলো জিনিসগুলো আমি তখন বুঝেছি যে এগুলো মনে হয় এটার কারণে, হরমোনাল চেঞ্জগুলো তো হয়তো। তো পোস্টপার্টাম ডিপ্রেশন কিছু না, যদি আপনার ফ্যামিলি আপনার সাপোর্টটা ঠিকঠাক মতো পাওয়া যায়, তাহলে আমি মনে করি যে বিশ্ব জয় করা যায়। ট্রু, একদমই তাই। আচ্ছা, অনেক গল্প তো শুনলাম, এবার আমরা একটু র্যাপিড ফায়ার খেলবো। আমি চটপট কোয়েশ্চেন করব, আপনি ছটপট অ্যান্সার দেবেন, ঠিক আছে? মজার কোয়েশ্চেন, রিল্যাক্স। ওকে, সিক্রেট ট্যালেন্ট যা কেউ জানে না?
সিক্রেট ট্যালেন্ট, আমি সেলাই করতে পারি। ওহ ওয়াও গ্রেট। কিন্তু একটু তাড়াতাড়ি বলতে হবে। হ্যাঁ, হ্যাঁ। আপনার সবচেয়ে অদ্ভুত অভ্যাস? তার দিয়ে নখ কাটা। আচ্ছা, জীবনের সবচেয়ে সাহসী কাজ? সবচেয়ে সাহসী কাজ হুটহাট লাইভে গিয়ে বাজে কথা বলা। আচ্ছা, এমন একটা কাজ যেটা করতে গিয়ে ধরা খেয়েছেন? এমন একটা কাজ, সেটা হচ্ছে আমি আমার যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি তখন হচ্ছে আমি কখনোই ট্রেনে চড়িনি। তো আমার ফ্রেন্ড সার্কেলকে নিয়ে আমি ট্রেন ভ্রমণে গেছিলাম, মানে এরকম না যে একটা দিন, মাঝখানে আমার কলেজ গ্যাপ দিয়ে ঠুস করে গিয়ে আবার ঠুস করে ফিরতে হয়। কিন্তু আসতে গিয়ে তখন ট্রেনটা লেট হয়ে গেছিল দেখে আমার সন্ধ্যা হয়ে গেছিল। আচ্ছা। ওই দিন ধরা খেয়ে প্রচুর মার খেয়েছিলাম। কে মার দিয়েছে? মা? আম্মু, হ্যাঁ প্রচুর। এই মহিলা আমাকে প্রচুর মেরেছে জীবনে। আচ্ছা, যদি 24 ঘন্টার জন্য অদৃশ্য হয়ে যেতে পারতেন তাহলে প্রথম কোন কাজটা করতেন? প্রথম কোন কাজটা করতাম? প্রথম আমি আমার ছেলেকে নিয়ে বিদেশ চলে যেতাম, যেখানে এত মানে সুন্দর প্রকৃতি, যেখানে অদৃশ্য? অদৃশ্য হয়ে। হ্যাঁ, অদৃশ্য হয়ে চলে যেতেন। হ্যাঁ। আর একটু মজার কাজ করা যেত না অদৃশ্য হয়ে? না, আমার দেখতেন বাংলাদেশে কিছু কে কি করছে? না, আমার কোনো ইন্টারেস্ট নেই কে কি করছে, এর মধ্যে কোনো ইন্টারেস্ট নেই, আসলে নেই। আচ্ছা, এই যে বললেন যে মাঝে মাঝে সাহসী কাজ করে ফেলেন কি লাইভে এসে সব বলে দেওয়া, এবং আপনাকে দেখা গেছে সমাজের কোনো অসঙ্গতি বা অসুন্দর কোনো কাজ দেখলেও আপনি লাইভে এই যে সরাসরি এসে কথা বলে ফেলেন বা প্রতিবাদ করেছেন, এটা কি ছোটবেলা থেকে এই প্রতিবাদী সাহসী মানসিক প্রতিবাদী ছোটবেলা থেকেই ছিল? হ্যাঁ, এটা ছোটবেলা থেকেই হচ্ছে আমি একটু মানে ওই যে মুখের উপর জবাব দেওয়াটা মানে বলে ফেলি, পছন্দ করে বলতে আমার চলে আসে আর কি হুট করে। এটা সবসময় সব জায়গায় বলা উচিত না, এটা অনেকে আমাকে শেখায় যে মানুষ বেয়াদব বলে, মানুষ বদরাগী বলে। তা আমি এটা কন্ট্রোল করার ট্রাই করি। তো মাঝে মধ্যে যখন মনে হয় যে ওই যে নারীত্ব যখন জেগে ওঠে, নারী সমাজে অগ্রদূত, না না অগ্রদূত কিছু না, যে আমি যখন ফিল করি যে ওই জায়গাটায় আমি থাকলে কি হতো, এই যে আপনার চেয়ারে আমি বসলে কি হতো, আমার ঘাম ছুটে যেত, বিষয়টা এরকম যে ওই জায়গাটা আমি সাফার করলে কি হতো, আমার বোন থাকলে কি হতো, আমার যদি ছেলে না হয়ে মেয়ে হতো আমার মেয়েটার কি হবে। তখন মনে হয় কি যে না, লাইফে আমি পিছনে আমার স্টুডেন্ট লাইফে আমি যত ভুল করেছি সেটা ভুল ছিল। কখনো কারোর জ্ঞানে কখনো কারোর ক্ষতি করিনি। যখন জেনেছি তখন সেখান থেকে বের হয়ে যাওয়ার ট্রাই করেছি। তো আমার ওই যে মানুষের ক্ষতিটা দেখলে না আমার কেমন জানি গার ভিতরে ইয়ে করে যে কেন ভাই, আমরা যারা ক্ষতি করছি সেটা হোক মেয়ে বা ছেলে, তারা কি একবারও ভাবে না যে আমার স্বামী যদি এমন হয় করতো, হ্যাঁ আমার যে যদি আমার পেট থেকে যদি একটা মেয়ে হয়, সেই মেয়ের সাথে যদি এই ঘটনাটা ঘটে, আমি যে অন্য মেয়ের এরকম করছি বা আমি যদি অন্য ছেলের ঘরের মানে সাথে এরকম করছি, যদি আমার সংসারে এরকমটা ঘটে, এরকমটা তারা ভাবে না বিধায় এরকম করে। যখন ঘটবে না, ওই যে উপরওয়ালার বিচার তো আছে, রিভেঞ্জ অফ নেচার, ইউনিভার্স কখনো ছাড়ে না। ট্রু। আচ্ছা, আমরা আরো গল্প করব, কিন্তু এখন দর্শকরা আমাদের সকল সোশ্যাল প্ল্যাটফর্মে আরো ভালোবাসা পাঠিয়েছেন, আরো অনেক মেসেজ পাঠিয়েছেন। ফেসবুক থেকে কিছু মেসেজ নিয়ে নেব আমরা। আজাদি হোসেন লিখেছেন, লুকিং নাইস বোথ অফ ইউ, মানসী এন্ড জয়া। থ্যাংক ইউ সো মাচ। মিরাজ লিখেছেন, মানসী প্লিজ টেল আস অ্যাবাউট ইউর মিনিং of your name and spelling so difficult. না, স্পেলিং কি খুব ডিফিকাল্ট? নামের অর্থ জানতে চেয়েছে। স্পেলিং না, মানে বানানটা বলেছে খুব ডিফিকাল্ট না, তো সহজ, খুব সহজ। মানুষের প্রকৃতি, আপনি প্রকৃতির ভিতরে থাকেন, এটা কেন সহজ হবে না? এটা খুব সুন্দর একটা বিষয়। আর মানে নামের মানে নেচার, প্রকৃতি, হ্যাঁ প্রকৃতি, মানে মানসীর নামের অর্থ জানতে চেয়েছে। তাহলে মানসী, এটা হচ্ছে আমি যদি আম্মুর কাছ থেকে শুনেছি যে আমি প্রথম থেকেই বলি, এটা হচ্ছে প্রাকৃতিকভাবে নাম রাখাটা হচ্ছে আমাদের বংশগত একটা ঝামেলা আর কি। এটা আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে এরকম নাম কেন রেখেছে, পৃথিবীতে কি আর কোনো নাম ছিল না? ভাই, যার বাবা মার ইচ্ছা, আপনার সমস্যা কি? এখন আপনি যদি বলতে না পারেন শর্টকাট করেন, প্রকৃতি থেকে প্রোতে আসেন। প্রো, দ্যাট ওয়াজ নাইস। আর যদি সেটাও না পারেন এমপিতে চলে আসেন। আচ্ছা, চলে আসেন, তাই তো। তো আমার আম্মুর নাম হচ্ছে আসমান তারা। ওয়াও, কি নাম? আসমান তারা। হ্যাঁ, শুনতে ভালো লাগে কিন্তু। হ্যাঁ, তারপরে আমার মামার নাম কিন্তু সমাজ।
ওয়াও, কি বলবেন, এটাকে সমাজ কোনো নাম হয়? মানে কে রেখেছে? নানা নানি হতে পারে, আমি জানি না। তো আমার নাম এটা হচ্ছে আমার আব্বু আমার আম্মুর পছন্দ। মানুষ, আমার সরকার বংশ, মানসী সরকার প্রকৃতি। ওইদিকে আবার আমার দিদা পছন্দ করে রেখেছে আমার নাম জুথি। ওয়াও, এটা একটা নাম আছে, হ্যাঁ, এটাও নামটা সুন্দর। তো এটা একটু একটু মানে আছে না, একটু সাহিত্যিক কাব্যিক এটা অন্যরকম দেখে, এটা আমি সোশ্যালি এটা ইউজ করি। আর ওইটা হচ্ছে আমার গ্রামে যখন যাই তখন হচ্ছে আমার চাচা চাচি ওরা আবার আমার এই নামে আমাকে ডাকে, জুথি নামে ডাকে। সেই ক্ষেত্রে আবার আমার ছেলের নাম হয়েছে রুহ। তো এইভাবেই আর কি, যার যেটা পছন্দ। আপনারা আপনাদের ছেলে মেয়েদের নামটা সুন্দর মতো রাখেন, সমস্যা নেই তো। ওকে, অনেক লিখেছেন, টেল আস অ্যাবাউট ইউর শুটিং এক্সপিরিয়েন্স অ্যান্ড অলসো ইউর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো অলরেডি বলেই দিয়েছে, শুটিং এক্সপিরিয়েন্স আমরা একটু একটু করে জেনে নেব আপুর থেকে। শুটিং এক্সপিরিয়েন্স আমার শুট করতে খুব ভালো লাগে। এমনও আছে যে আমি দুপুরের লাঞ্চটা ভাই পরে করি, আমরা সিনটা করে আসি, হ্যাঁ সান চলে যাচ্ছে। তো এটা নিয়ে আমি কখনো প্যারা খাইনি। হ্যাঁ, প্যারাটা কখন খেয়েছিলাম, যখন আমি প্রেগনেন্ট ছিলাম। আমি তো আমি এটা বলে, আমি সবাই জানে, আমার দর্শকরা জানে যে আমি ডেলিভারির 10 দিন আগেও আমি শুট করেছি। তখন ওই যে বললাম না, তখন মনে হয় কালো জাদু 2, হ্যাঁ 2 নাম্বারটা আমি শুট করেছিলাম। ওরা দেখলেই আমাকে বুঝবে যে আমি তখন প্রেগনেন্ট ছিলাম। তো আমি যেহেতু আমি কাজটা পছন্দ করি, আর আমার হাজবেন্ড আমাকে কাজের ভিতরে রেখেছে, কারণ ওই যে ডিপ্রেশন যাতে না আসে। কারণ যখন একটা মেয়ে ঘরে বসে যায় হুদাই, তখন কিন্তু দুনিয়ার খারাপ চিন্তা ভাবনাই বেশি আসে। তো আমার শরীরের কাজ শরীর হচ্ছে, আমি আমার প্রফেশনের কাজ প্রফেশনাল মানে করেছি, ঘরে বসে ছিলাম না। তো ওই সময়টা আমার যখন প্রবলেমটা হয়েছে যে খুব খিদা লাগতো আমার, প্রচন্ড একটু পরপর ক্ষুধা লাগতো, তখন ওর সাথে আমার এরকম একটু খেয়ে আসি, সান চলে যাবে তো, এখন তুমি খেতে যাবা, খেতে যেতে তোমার খেয়ে বলবা যে একটু 1 ঘন্টা রেস্ট নেই, আমি পেট নিয়ে উঠতে পারছি না। মানে এটা একটা আমার মানে ওর্স্ট এক্সপিরিয়েন্স। আর হচ্ছে বাবু হওয়ার পর খুব বাজে কোনো এক্সপিরিয়েন্স নেই। ও আমাকে খুব সাপোর্ট করেছে। ও একটা ছোট বাচ্চা হয়ে প্রথম আমি টেনশন নিতাম, প্যারা নিতাম, হুদাই ওর মনে খিদা পেয়েছে, ও মনে ঘুমোতে যাচ্ছে, এরকম। ও চিল ও আমি শুটিং এ কি ওকে খুঁজেই পাই না, কার কোলে 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 ঘুরছে, ও চিল পর্যন্ত আছে এখন পর্যন্ত। ওকে, তাহলে অনিক সাহেব, আপনি মনে হয় আপনার অ্যান্সার পেয়ে গেছেন। মিতালি লিখেছেন, ভয়ঙ্কর ব্যাককল নাটকটা মানসী আপুর অভিনীত সেরা নাটক। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, স্বপ্না লিখেছেন, ব্যাককলের ঈদ নাটক মানসী আপুর প্রতিটা ডায়লগ কি যে অসাধারণ ছিল, বলে বোঝানো যাবে না। ব্যাককলের ব্যাককল, ও আচ্ছা। ওকে, জাকির লিখেছেন, কালো জাদুর মতো আরো সুন্দর সুন্দর কাজ উপহার চাই মানসী আপু আপনার কাছে। থ্যাংক ইউ সো মাচ এতগুলো সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আমার কাজটা হচ্ছে ভাই অ্যাক্টিং করা, ভাই বোন সবাইকেই বলছি, আমার কাজটা হচ্ছে অ্যাক্টিং করা। আমার ডিরেক্টরের, সেহেতু রাইটার কাম ডিরেক্টর, মানে রাইটার কাম ডিরেক্টর না, রাইটার এবং ডিরেক্টর দুজনই, স্ক্রিন প্লে সবই হচ্ছে একজনই করে, আদিবাসী মিজান। তো তার মাথা থেকে এত ভালো ভালো গল্পগুলো আসে, আর সে আমাকেই ভালো ভালো গল্প নাটকে মানে কাস্ট করে অ্যাক্টিং করার সুযোগ দেয়। সে যদি এরকম ভালো ভালো গল্প আরো বের করে যে হ্যাঁ চলো আরো এরকম ভালো ভালো গল্প করি, তাহলে তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে কালো জাদু নিয়ে একটু বলি, যেখানে আমি আপনার ব্যাককল বউ নাটক দেখা থেকে শুরু করেছিলাম, তারপর কালো জাদু দেখলাম, হুট করে এই যে হাসি খুশি মেয়েটা, দুষ্টু মেয়েটা এত সিরিয়াস একটা রোল করলো। সিরিয়াস রোল আপনি আরো অনেক করেন, এরকম করেছেন। আমার সিরিয়াস নাটকে অনেক বেশি, তখন ওই সময়টা আমার মানসী প্রকৃতি নাটক দিয়ে সার্চ দিলে হয়তো বা আমার আগে নাটকগুলো পাবে। তো ওই সময় ওরকম ব্লাস্ট হয়নি বলে হয়তো বা দর্শক জানে না, কারণ ফ্যামিলি ড্রামা আমার প্রচুর নাটক আছে। তো এই ব্যাককল বউ মানুষ পছন্দ করেছে, নিয়েছে, নতুন করে আমি মানসী প্রকৃতি চুপিয়া হিসেবে আপনাদের মনে জায়গা করে নিয়েছি, দেখেই হয়তো বা মানে আগেরগুলো সব ভুলে গেছে। আর মাঝখানে
অনেক কিছু আমি সিরিয়াস করেছি। এটা হচ্ছে আমার সংসারে হয়েছিল প্রথমত। আচ্ছা। কালো জাদুটা আমার সংসারেই হয়েছিল। এটা কিছু খারাপ জাতের মানুষ আছে না, যে মানুষের ভালো দেখতে পারে না, মানে রিয়েল এক্সপিরিয়েন্স হয়েছিল? রিয়েল এক্সপিরিয়েন্সই ও। হয়েছিল। সেখান থেকেই আসা, মানুষকে জানানোর জন্য আসা। আর দ্বিতীয়ত হচ্ছে আরও কিছু আদিবাসী মিজান পরিচালিত আরও কিছু সিরিয়াস নাটক আছে, ফ্যামিলি ড্রামা আছে, সেগুলো করার একটাই কারণ যে ওই যে যারা বলে খালি স্যাবলামই করতে পারে, খালি ব্যাককলগিরি করতে পারে, এদের দ্বারা আর কোনো অ্যাক্টিং হবে না, এর দ্বারা আর কোনো ভালো কিন্তু গল্প এন্টারটেইন আসবে তো না। ঠিকই হচ্ছে সেই চরিত্র দিয়ে। হ্যাঁ, বলি এন্টারটেইন তো মানুষ ঠিকই হচ্ছে সেই চরিত্র দিয়ে, যদি বলেও থাকে যে আপনি এক চরিত্রই করছেন, এক টাইপের কাজই করছেন। না, একটা সময় হয়তো বা একঘেয়ে হয়ে যায় যে একটু অন্যরকম যেটা দেখতে চাই, সেই জন্য মাঝখানে মাঝখানে কিছু অন্যরকমের কাজ করা হয়। তো ওই যে বিদ্যা বালানের একটা ডায়লগ আছে না, যে আমাকে মানে মিডিয়াতে কাজ করতে গেলে এন্টারটেইনমেন্ট এন্টারটেইনমেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট, আমি যেটাই করি তুমি এন্টারটেইনমেন্ট হচ্ছ তো, দ্যাটস ইট। ওকে, ঠিক আছে। এই যে এত এত কাজের ভিড়ে নিজেকে এত সুন্দর করে রাখা, মেনটেন করা, আবার এখন রুহও আছে, মানে এই সৌন্দর্য রূপচর্চায় মানুষের প্রকৃতি কি করে? কি খুব বেশি ফানি কোয়েশ্চেন করে ফেললাম? এইটা হ্যাঁ। এই যে এখানে ক্যামেরার সামনে বসছি লাইভে, হয়তোবা যে কজনই দেখছে আমাকে, সেই কজনের জন্য হয়তোবা আমি একটু পরিপাটি করে আমাকে ওই যে দিদি সাজিয়ে দিয়েছে, এই পর্যন্ত আছি। তাছাড়া আমি খুব একটা পরিপাটি বাসায় থাকি না, মানে যেভাবে কমফোর্ট ফিল করি আর কি। এই যে মাথার উপর একটা কুণ্ডুলি পাকাই, তারপরে কমফোর্ট একটা ড্রেস, সেটা ছিঁড়াতে না যেটাই হোক, এই থাকে। আর ওই আছে না যে আমাকে এটা ঘষতে হবে, ওটা ঘষতে হবে, মানে আল্লাহর কাছে আমি খুবই কৃতজ্ঞ। আমাকে অনেক ভালো একটা স্কিন দিছে আল্লাহ। আমি তো বলতে যাচ্ছিলাম, মানে গ্লোটা আমি সরাসরি দেখতে পাচ্ছি, তো গ্লো থেকে আমি গ্লো থেকে হচ্ছে কি আমার স্কিনে আল্লাহর রহমতে কোনো পিম্পল থেকে কোনো দাগ বা কিছু নেই, মানে একহারা সব জায়গায় একই কালার আর কি। মাঝে মধ্যে একটু রোদে কাজ করলে ট্যান চলে আসে, ওটা হয়তো আস্তে আস্তে চলে যায়। আদারওয়াইজ আমার ওই যে ফেসিয়াল করতে হবে, এটা করতে হবে, এগুলো কোনো ব্যাপার কখনো লাগেনি। আচ্ছা আচ্ছা, ফিটনেস ধরে রাখতে কি করতে হয়? তো বলছিলেন যে প্রায় 10 কেজি ওজন বেড়ে গেছিল হচ্ছে বাড়াতে হয়েছে। একটা হচ্ছে যখন ও প্রেগনেন্ট ছিলাম আমি, তখন তো ওর জন্য খেতে হয়েছে, ক্ষুধা লাগতো, কিছু করার নেই। তো ওই সময় খেতে খেতে একটু গেইন করেছি। আবার এখন আমি চাইলেই হচ্ছে আমি খাওয়া কমাতে পারবো না, ডায়েট করতে পারবো না, একটু একটু করে, যেহেতু সে ফিট করে, তো সেখানে আমি একটু একটু করে, যেহেতু এখন সলিড একটু করে খাওয়া শুরু করেছে, ওর অলরেডি 9 মাস চলছে, তো আমি এখন একটু একটু করে ডায়েট শুরু করেছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে কি কিছু বলার আছে? তাদের তো অনেক কোয়েশ্চেন থাকে। আপনি বলতে চাচ্ছিলেন, একজন দর্শক অলরেডি বলেছে যে আপনি যখন এইজের কথাটা বললেন, দর্শক তো বলে আপনার বয়স নাকি 20 বছর, মানে 30+ যে সেটা নাকি বোঝা যায় না তাদের কাছে। এটা নিয়ে দর্শকদের একটু কিছু বলেন। এইটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার কোনো প্লাস পয়েন্ট না, এটা হচ্ছে 90 দশকের। আপনি খেয়াল করে দেখবেন, আপনি বা আপনারা যারা, মানে যাদের মাথায় প্রশ্নটা আছে, আপনারা খেয়াল করে দেখবেন 90 দশকের যে ছেলে মেয়েগুলো আছে, তাদেরকে একটু বয়সটা গেস করা যায় খুব কম। দেখা যাচ্ছে বয়স তার 40 আপ, দেখে মনে হয় কি যে 30 হবে, 30+ হবে, হ্যাঁ, এরকম টাইপের। তো এরকম ছেলে মেয়ে উভয়, শুধু আমি না, যে কোনো ছেলে মেয়ে, ওই সময়কার যে কোনো ছেলে মেয়ে দেখলে বয়স বোঝা যায় না। এটা হচ্ছে আল্লাহর প্রদত্ত একটা আমরা আশীর্বাদ পেয়েছি ওই সময় ছেলে মেয়েরা, এই আর কি, আর কিছু না। আমি কিছু করি নাই, ফেসেও কিছু করা নাই, খাওয়া দাওয়া বা রূপচর্চা এরকম কিছু আমি পারি না, আমার তো ধৈর্য নেই। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শকদের তো উত্তর দিলেন, কিন্তু এখন শেষ মুহূর্তে দর্শকদের একটু টাটা বাই বাই বলে দিন আপনি, বা কিছু বলার থাকলে মেসেজটাও দিয়ে দিন। সেটা হচ্ছে, প্রথমত আমি আমার এখন আপনাদের কাছে আমি দোয়া চাই আমার বেশি করে আমার রুহুর জন্য, যে সে যেন আমার ছেলে, রুহু মানে আমার ছেলে, সে যেন সুস্থভাবে নেক হায়াত দান করে তাকে আল্লাহ তাআলা।
আপনাদেরকে আমি চেষ্টা করব আরও ভালো 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 গল্প নিয়ে আপনাদের সামনে আসতে, আপনাদের এন্টারটেইন করতে। আমার স্বামী, সংসার, বাচ্চা কাচ্চা, বাবা মা সবাইকে নিয়ে যেন আমি খুব ভালো থাকতে পারি। কারোর কুনজর না লাগুক, কারোর বদনজর না লাগুক, কারোর কালো জাদু না হোক। দ্যাটস ইট। আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি এসেছেন, এত গল্প করেছেন, এত কিছুর মাঝে এত সময়টা বের করে এসেছেন। এখন অনেক রাত হয়ে গেছে, এত এত গল্প শেয়ার করেছেন আমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। থ্যাংক ইউ সো মাচ। ওকে, এবার আমি বিদায়টা নিয়ে নিই। হ্যাঁ, শিওর। দর্শক, এই ছিল আমাদের আজকের রাতের আড্ডা। আশা করছি আমাদের আজকের পর্ব আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড নাইট।